আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা তোমাদের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বা পরিবেশ রসায়নের যে এক্সামটা হয়েছিল চ্যাপ্টার ফাইনাল এক্সাম, সেই চ্যাপ্টার ফাইনাল এক্সামের সলিউশন ক্লাসটা করব। তো আমরা ক্লাসে চলে যাই। প্রথমেই আমি তোমাদেরকে এই ক খ গুলোর রেফারেন্স দিয়ে দিছি যে ক খ কি আসছে, সন্ধি তাপমাত্রা কাকে বলে, 64 গ্রাম অক্সিজেনের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ, চার্লসের সূত্রটি বিবৃত করো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা লুইস অ্যাসিড। এই চারটা উত্তরই তোমাদের বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, আমি এখানে রেফারেন্স দিয়ে দিছি, তোমরা স্লাইডটা দেখে বই থেকে খুঁজে নিও। ওকে, আচ্ছা, এবার আসি আমাদের সৃজনশীল প্রশ্নে। তাহলে সৃজনশীল প্রশ্নে একটু ভালো করে খেয়াল করো। প্রথম যে সৃজনশীলটা আমাদের ছিল, এখানে তিনটা পাত্র দেওয়া আছে, এ পাত্র, বি পাত্র এবং সি পাত্র। তিনটা পাত্রেই কিছু পরিমাণ কিছু তথ্য দেওয়া আছে। তো আমাদেরকে আরেকটা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে এ এবং সি পাত্রদ্বয় দুইজনই 105 সেন্টিমিটার মার্কারি পর্যন্ত চাপ সহ্য করতে পারে। ঠিক আছে, এখন আমাকে বললো যে উদ্দীপকের সুইচ দুটির কোনটি প্রথমে খুলে দিলে দুর্ঘটনা ঘটতে পারে। যেই সুইচটা খুলে দিলে চাপ 105 সেন্টিমিটার মার্কারি থেকে বেশি হয়ে যাবে, ওই সুইচটা খুলে দিলে দুর্ঘটনা ঘটবে। যেহেতু সর্বোচ্চ 105 সহ্য করতে পারে, তো তার চাইতে বেশি হলে দুর্ঘটনা ঘটে যাবে। তাহলে আমরা সুইচ 1 খুলবো, খুলে দেখবো চাপ কত হয়। যদি 105 থেকে বেশি হয়, দুর্ঘটনা ঘটবে। আবার কি করব, সুইচ 2 খুলবো, 2 খুলে দেখবো যে চাপ কত হয়। যদি 105 থেকে বেশি হয়, দুর্ঘটনা ঘটবে। ঠিক আছে, তো ম্যাথটা খুবই সিম্পল। আমাদের কাছে এ পাত্র এবং বি পাত্রের মাঝখানে সুইচ 1 আছে। তো সুইচ 1 যদি আমি খুলে দেই, তাহলে এ পাত্র এবং বি পাত্র মিলে একটা পাত্র হয়ে যাবে। আমাদের ওই মিশ্রিত পাত্র যেটা বা মিশ্রণ যেটা, সেই মিশ্রণের চাপটা লাগবে। কথা ক্লিয়ার? এবার দেখো, দুইটা পাত্রের তাপমাত্রা সেম, আমাদের মিশ্রণের সূত্রে তাপমাত্রা ইউজ করা লাগবে না। ঠিক আছে, তো আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রের মধ্যে কি পড়ছিলাম, যে দুইটা পাত্রকে যদি আমি মিশ্রিত করে দেই, সেই মিশ্রিত চাপ বের করার সূত্র কি হবে, PV equal to P1 V1 plus P2 V2। মনে আছে? আমার একটা পাত্র আর একটা পাত্র, দুটো পাত্রকে আমি মিশ্রিত করে দিলাম, সেখানে সেই মিশ্রিত পাত্রের চাপ কত হবে, বা দুটো পাত্রকে তৃতীয় আর একটা পাত্রে দিয়ে দিলাম, সেই মিশ্রণের চাপ কত হবে, সেটা বের করার সূত্র ছিল এটা। এখন এই পিটা আমরা বের করব। এই ভি কি হবে, মিশ্রণের আয়তন। তো মিশ্রণের আয়তন কত খেয়াল করো, আমি যদি এই দুটো পাত্রকে একসাথে সংযোগ করে দেই বা কানেক্ট করে দেই, সুইচ খুলে দেই, তাহলে এই দুইটা পাত্র মিলে একটা পাত্র হয়ে যাবে। তো মিশ্রণের যে আয়তন, সেটা হবে এই দুইটা পাত্রের আয়তনের যোগফল। কথা ক্লিয়ার? তাহলে এই পাত্রের আয়তন হচ্ছে 320 ml, দ্যাট মিন্স 0.32 লিটার, আর এটা হচ্ছে 0.85। ওকে, P1 এই পাত্রের চাপ কত আছে, 80 সেন্টিমিটার মার্কারি, সেন্টিমিটার মার্কারিতেই রাখি। V1 হচ্ছে 0.32 প্লাস এখানে P2 এই পাত্রের চাপ। তো চাপটা এটিএম এ দেওয়া আছে, আমরা সেন্টিমিটার মার্কারিতে নিয়ে যাব। 1.58, আমরা জানি এটিএম কে 76 দিয়ে গুণ দিলে সেন্টিমিটার মার্কারিতে চলে যায়। ঠিক আছে, লিখে দিলাম 1 এটিএম সমান 76 সেন্টিমিটার মার্কারি। আচ্ছা, ইনটু V2, V2 হচ্ছে আমার 0.85 লিটার। ওকে, তাহলে এখান থেকে যদি আমি পি বের করতে চাই, আমার পি ইকুয়ালস টু কত আসবে, আমার পি ইকুয়ালস টু আসবে হচ্ছে 80 ইন্টু 0.32 প্লাস 1.58 ইন্টু 76 ইন্টু 0.85, এটাকে ভাগ করতে হবে 0.32 প্লাস 0.85 দিয়ে। তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 109.1179 সেন্টিমিটার মার্কারি। তাহলে এটা কখন, এই যে আমি সুইচ 1 খুলে দেই, ঠিক আছে, এটা যদি আমি কি করে দেই, সুইচ 1 খুলে দেই, তখন আমার চাপ হচ্ছে 109.1179। এবার আমি সুইচ 2টা একটু খুলে দেখি তো কি হয়। সুইচ 2 খুললে কি হবে, সুইচ 2 খুললে বি পাত্র এবং সি পাত্র মিলে একটা পাত্র হয়ে যাবে। ঠিক আছে, আমি সুইচ এটাকে অফ রেখে সুইচ 2টাকে অন করব। তাহলে বি পাত্র এবং সি পাত্র একসাথে হইলে চাপ কত হবে, বি পাত্র এবং সি পাত্রের মিশ্রণের চাপ, একই সূত্র, PV ইকুয়ালস টু কি, P1 V1 প্লাস P2 V2। উপরে আমরা এ এবং বি নিছিলাম, এখন বি এবং সি নিব। তাহলে P ইনটু ভি, এই পাত্রের আয়তন কত, 0.85, এই পাত্রের আয়তন কত, 0.55, ইকুয়ালস টু P1 এই পাত্রের চাপ 1.58 ইন্টু 76 সেন্টিমিটার মার্কারি
V1, এই পাত্রের আয়তন হচ্ছে 0.85 প্লাস এই পাত্রের চাপ কিলো প্যাসকেলে দেওয়া 93.33 কিলো প্যাসকেল আছে, এটাকে ভাগ দিব 101.325 দিয়ে, চলে যাবে এটিএম এ, এটাকে আবার গুণ দিব 76 দিয়ে, তাহলে চলে যাবে সেন্টিমিটার মার্কারিতে। প্যাসকেলে কিলো প্যাসকেলে ছিল, ভাগ দিলাম এটিএম এ চলে গেল, গুণ দিলাম সেন্টিমিটার মার্কারিতে চলে গেল, ইনটু হচ্ছে V2, এই পাত্রের আয়তন হচ্ছে 0.55। সো এখান থেকে যদি আমরা পিটা বের করতে চাই তাহলে আমাদের আসবে কত, 1.58 ইন্টু 76 ইন্টু 0.85, এটার সাথে যোগ করতে হবে 93.33 ডিভাইডেড বাই 101.325 ইন্টু 76 ইন্টু 0.55, এটাকে ভাগ দিতে হবে 0.85 প্লাস 0.55, তাহলে আমাদের আসবে হচ্ছে 100.4069। তাহলে একটু ভালো করে খেয়াল করো, আমরা যখন সুইচ 1 খুললাম তখন চাপ হচ্ছে 109, সুইচ 2 যখন খুললাম তখন চাপ হলো 100, তাহলে কাকে খুললে দুর্ঘটনা ঘটবে, সুইচ 1 কে খুললে দুর্ঘটনা ঘটবে। কথা ক্লিয়ার? ওকে, আমরা সামনে আগাই। পরের ম্যাটটা দেখো, এখানে একটা গ্রাফ দেওয়া আছে, এটা আমরা দেখেই বুঝতে পারতেছি আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের একটা গ্রাফ। এখানে এ হচ্ছে আদর্শ গ্যাস, বি সি ডি হচ্ছে বাস্তব গ্যাস। আমাদেরকে বলছে বি সি ডি রেখা এই রেখা থেকে ভিন্ন কেন, বিচ্যুতির কারণ কি, কি ব্যবস্থা নিলে এই বিচ্যুতি সংশোধন করা যাবে, কি ব্যবস্থা নিলে বি সি ডি রেখা এই রেখার মতো আচরণ করবে। টেকনিক্যালি চারটা প্রশ্ন সেম, যে কি করলে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস ভিন্ন আচরণ কেন করে, কি করলে সংশোধন করা যাবে, এটাই হচ্ছে আমাদের মেইন প্রশ্নটা। তাহলে আমরা আগে দেখি ভিন্ন আচরণ কেন করে, এটার বিস্তারিত ব্যাখ্যা আমি ক্লাসে পড়াইছিলাম, আজকে জাস্ট হালকার উপর ঝাপসা আমি কি করে দিব, রিভিউ করে দিব, তারপর আমি সুন্দর করে অ্যান্সারটা তোমাদেরকে সাজায় লিখে দিব। তাহলে খেয়াল করো, যখন এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে গ্যাসের অণুগুলো আছে, তা আমরা যদি এটাকে আদর্শ গ্যাস ধরি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হয়, আমাদের এই একটা অণুর সাথে আরেকটা অণুর কোনো আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ থাকে না। এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে দুইটা অণুর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ থাকে না। তো যদি আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ না থাকে, তাহলে সে তার মতো স্বাধীনভাবে চলাফেরা করবে, সে তার মতো স্বাধীনভাবে চলাফেরা করবে, দুইটা অণু বা যতগুলো অণু আছে সবাই নিজেদের মতো স্বাধীনভাবে চলাফেরা করবে। যদি সবাই নিজেদের মতো স্বাধীনভাবে চলাফেরা করে, আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ না থাকে, তাহলে সবাই এই অণুর সাথে এই অণুর কোনো আকর্ষণও থাকবে না এবং এই অণুর সাথে এই অণুর কোনো বিকর্ষণও থাকবে না। তো আকর্ষণ বা বিকর্ষণ যদি না থাকে, আমি যদি এই অণুটার চাপটা পরিমাপ করি, তখন তার যে চাপটা আসবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল চাপ। সেটা কি চাপ? অ্যাকচুয়াল চাপ। এ কারণে আমরা আদর্শ গ্যাসে যেটা করি, পি কে পি ধরে নিই। কিন্তু বাস্তব গ্যাসে যেটা হয়, বাস্তব গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ এবং বিকর্ষণ আছে, বাস্তব গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ এবং বিকর্ষণ আছে, বিস্তারিত আমি ক্লাসে পড়াইছি, জাস্ট হালকার উপর ঝাপসা বলে দিচ্ছি। এখন এই অণুটার যদি আন্তঃআণবিক আকর্ষণ থাকে, তাহলে এই অণুটার কিছু পরিমাণ চাপ এই অণুটা নিয়ে যাবে। আবার এখানে যদি আরেকটা অণু থাকে, তাহলে এই অণুটার কিছু পরিমাণ চাপ এই অণুটা নিয়ে যাবে, বা এইখানে যে অণুটা থাকবে তার কিছু পরিমাণ চাপ এই দিকে ব্যয় হবে। তো আমি যখন তার চাপটা পরিমাপ করব, তখন সে টোটাল কতটুকু চাপ দিচ্ছে সেটা কিন্তু আমি পরিমাপ করতে পারতেছি না, কারণ সে তার টোটাল চাপটা কিন্তু এই দিকেও কিছু পরিমাণ আছে, এই দিকেও কিছু পরিমাণ আছে। বাট আমি যখন চাপটা পরিমাপ করতেছি, তখন চাপের যে মেশিনটা দিয়ে আমি পরিমাপ করব, সেই মেশিন তো পাত্রের গায়ে ধরতে হবে। তো পাত্রের গায়ে আমি যে মেশিনটা ধরবো, সেই পাত্রের ওই মেশিনটা আমাকে এই পাশের যে চাপটা সেটা রিডিংটা দিবে। তো এই পাশে যে তার চাপটা নষ্ট হচ্ছে, এই চাপটা আমাকে দিবে না। কথা বুঝাতে পারলাম? সো এখানে আমার যে পরিমাণ চাপটা এইদিকে কাজ করতেছে, ওই পরিমাণ চাপটা আমাদের হিসাব করা হয় না, যার কারণে আমাদের বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। ঠিক আছে? এখন সংশোধন করতে হলে কি করতে হবে? ভাই আমরা যেই পরিমাণ চাপটা পাচ্ছি পি, শুধু পি রাখলে হবে না, এই দিকে যে চাপটা আমি হিসাব করতেছি না, সেই চাপটাও এখন হিসাব করতে হবে। তো সেই চাপটা কি? সেই চাপটা হচ্ছে এ এন স্কয়ার ডিভাইডেড বাই ভি স্কয়ার। তাহলে এখন বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা আর পি এর জায়গায় পি বসাইতে পারবো না, পি এর জায়গায় পি প্লাস এ এন স্কয়ার প্লাস ভি ডিভাইডেড বাই ভি স্কয়ার বসাইতে হবে। তো এটা হচ্ছে আমার ওই দিকের চাপটা। কথা ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের চাপজনিত ত্রুটি। এখন আরেকটা ত্রুটি আছে, সেই ত্রুটিটা হচ্ছে আয়তনজনিত ত্রুটি। আয়তনজনিত ত্রুটিটা কি? ধরো এই পাত্রের মধ্যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হয়, গ্যাসের নিজস্ব আয়তন 0 ধরা হয়। আমরা সূত্রে যেই ভিটা ইউজ করি সেটা হচ্ছে পাত্রের আয়তন,
পাত্রের আয়তন বলতে বোঝায় গ্যাসের মুক্ত আয়তন। গ্যাসের মুক্ত আয়তন। এখন চিন্তা করো, আমি যে রুমের ভিতরে আছি, এই রুমে ধরো 50 জন মানুষ থাকতে পারে, 50 জন মানুষ থাকতে পারে। এখন আমি যদি একাই এই রুমে থাকি, তাহলে আমি কত জনের জায়গায় ঘুরতে পারবো? 50 জন নাকি 49 জন? ভালো করে চিন্তা ভাবনা করে বলো। উত্তর হবে 49 জন। কারণ আমি যেখানে আছি ওই জায়গা কিন্তু অলরেডি ব্লক, ওইখানে কিন্তু আমি ঘুরে বেড়াইতে পারবো না। ধরো একটা রুমে একজনের থাকার জায়গা আছে, সে কি ওই রুমে কেউ যদি একজন ঢুকে, সে কি মুক্তভাবে ঘোরাফেরা করতে পারবে? উত্তর হচ্ছে পারবে না। তা আমার এখানে 50 জন মানুষ থাকতে পারে, অলরেডি আমি একজন আছি, তাহলে আমি বাকি 49 জনের জায়গায় ঘোরাঘুরি করতে পারবো। এখন আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই আমার আয়তনটা 0 ধরা হয়, কিন্তু বাস্তব গ্যাসের যে নিজস্ব আয়তন সেটা 0 ধরা হয় না। আমরা নর্মালি ধরে নেই যে এখানে যে গ্যাসটা আছে, এই গ্যাসের কোন অণুটা এই গ্যাসের অণুটা পুরা ভি জুড়ে, সম্পূর্ণ আয়তন জুড়ে ঘোরাফেরা করতে পারবে। কিন্তু এই গ্যাসের অণুটার নিজস্ব যে আয়তন, সে আয়তনটা কিন্তু আমরা বিয়োগ দিচ্ছি না, বা সে আয়তনে কিন্তু সে ঘুরে বেড়াতে পারবে না। কথা বুঝতে পারলাম? আমরা ধরে নেই সে সম্পূর্ণ ভি এর মধ্যে ঘুরে বেড়াতে পারে, বাট অ্যাকচুয়ালি তার নিজের আয়তন যতটুকু, ওই আয়তনের ভিতরে কিন্তু সে ঘুরে বেড়াইতে পারবে না। সো আমরা এই সম্পূর্ণ ভি ধরলে আমাদের অ্যাকচুয়ালি একটা ত্রুটি হয়ে যায়। তো আমাদের যেটা করতে হবে, এই সম্পূর্ণ পাত্রে আমরা ধরলাম গ্যাস আছে টোটাল এই পরিমাণ, যে সম্পূর্ণ গ্যাস পাত্রের গ্যাসটাকে আমরা তরল করে ফেললাম। তরল করলে আমি দেখতে পেলাম যে আমার গ্যাসটা এতটুকু চলে আসলো। তাহলে এই পাত্রে যে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলো এই জায়গাগুলোতে ঘুরতে পারবে, কিন্তু এতটুকু জায়গার ভিতরে তারা ঘুরতে পারবে। কথা ক্লিয়ার? তাহলে আমরা যে টোটাল ভি পুরোটাই নিয়ে নিছিলাম, এটা কিন্তু সঠিক না। এখান থেকে এই অংশটা বাদ দিতে হবে। ক্লাসে আমি আরো বিস্তারিত বুঝাইছি। তো এটা এত ছোট ভিডিওতে বিস্তারিত বোঝানো আসলে পসিবল না, তো তবু যতটুকু বোঝানো পসিবল আমি বলে দিলাম। তাহলে এখান থেকে এই আয়তনটা যদি আমরা বিয়োগ দিতে চাই, এই আয়তনটা হচ্ছে এনবি। তো পি এর জায়গায় যদি এটা বসাই আর ভি এর জায়গায় যদি এটা বসাই, তাহলে আমাদের এই ত্রুটিটা সংশোধন করা যাবে। কথা ক্লিয়ার? তো এটা পরীক্ষার খাতায় কিভাবে লিখবা? পরীক্ষার খাতায় কিভাবে এটা লেখা আছে। বাস্তব গ্যাসের আয়তন জনিত ত্রুটি কি কি লেখা আছে, স্লাইডটা আমি দিয়ে দিব। তারপরে বাস্তব গ্যাসের আকর্ষণ জনিত বা চাপ জনিত যে ত্রুটি, সেটা এখানে লেখা আছে, এবং সেটার সমাধান কি, বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস যে সমাধানটা দিছে, সেই সমাধানটাও এখানে লেখা আছে। তো আমরা পিভি ইকুয়াল টু এনআরটি এর জায়গায় ভ্যান ডার ওয়ালস সমীকরণ ব্যবহার করব। পি এর জায়গায় পি প্লাস এন স্কয়ার ডিভাইডেড বাই ভি স্কয়ার, আর ভি এর জায়গায় ভি মাইনাস এনবি, বাকি এনআরটি এর মতো এনআরটি থাকবে। কথা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা সামনে আগাই। এটা ছিল আমাদের দ্বিতীয় প্রশ্নের গ নাম্বার। তো এখানে কি বলা আছে দেখো, একটা পাত্র দেওয়া আছে, এই পাত্রের তাপমাত্রা, আয়তন, চাপ, তিনটা জিনিস দেওয়া আছে। একটা পাত্রে তিনটা জিনিস দেওয়া থাকে মানে সবকিছুই দেওয়া থাকে। তো এখানে আমাকে খুবই সিম্পল একটা প্রশ্ন করছে, গ্যাসের মোল সংখ্যা বের করতে এবং গতিশক্তি বের করতে। তাহলে আমরা কি মোল সংখ্যাটা বের করে ফেলি। আমাদের দেওয়া আছে কি, তাপমাত্রা, আমাদের দেওয়া আছে হচ্ছে চাপ, এবং দেওয়া আছে আয়তন। আমাদের চাইছে মোল সংখ্যা। তো আমরা জানি পি ভি ইকুয়াল টু কি, এনআরটি, সকল গ্যাসের জন্য প্রযোজ্য। তো এখান থেকে আমাদের পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, এনটা চাচ্ছি। তাহলে এন ইকুয়ালস টু হবে পি ভি ডিভাইডেড বাই আর টি। পি ইকুয়ালস টু কত দেওয়া আছে, 80 সেন্টিমিটার মার্কারি। এখানে কিন্তু মার্কারিতে রাখা যাবে না, আমরা এই 80 কে ভাগ দিব 76 দিয়ে, তাহলে এটি এম এ চলে যাবে। আর ভি এর মানটা হচ্ছে কত, 320 ml, তাহলে 0.32 ml। টি এর মান দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। সো আমরা 30 ডিগ্রি মানে হচ্ছে 30 প্লাস 273 কেলভিন, এবং আর এর মান, যেহেতু এটা এটিএম এ বসাইছি এবং এটা লিটারে বসাইছি, তাই আর এর মান 0.0821 এটা বসাবো। সো আমাদের অ্যান্সার যদি আমরা বের করতে চাই, তাহলে কত আসবে, 80 ডিভাইডেড বাই 76 ইন্টু 0.32, এটাকে ভাগ করতে হবে 0.0821 ইন্টু 30 প্লাস 273 মানে 303। ওকে, তাহলে আমাদের আসতেছে 0.01354 মোল। তাহলে টোটাল এত মোল পরিমাণ পদার্থ এখানে আছে। ওকে, আচ্ছা, তাহলে 1 মিনিট আমি একটা কল ধরে নিই। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ,
8:30। 8:40 ফিজিক্স স্যার আসবে, তুমি 9:40 আসতে পারবা? আচ্ছা আমি জানাচ্ছি, আমি একটা ক্লাসে আছি তো। ওকে, তাহলে আমরা গ্যাসের মোল সংখ্যাটা বের করে ফেললাম জাস্ট পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র বসায় দিয়ে। এখন আসো গ্যাসের গতিশক্তিটা বের করতে হবে। তাহলে গ্যাসের গতিশক্তির সূত্র কি? ইকে ইকুয়ালস টু হচ্ছে 3RT, সরি 3/2 এনআরটি, 3/2 এনআরটি। তাহলে এখানে আমি একটা কথা বলে দিছিলাম যে এইখানে আমাদের সকল কিছু এসআই এককে বসাইতে হবে, ঠিক আছে, গতিশক্তির ক্ষেত্রে এবং সিআরএমএস এর ক্ষেত্রে। তাহলে 3/2 মোল সংখ্যা তো আমরা পাইলাম 0.01354, আর এর মান কিন্তু এখন এসআইটা বসাইতে হবে। এসআই একক কত? 8.314। আর টি এর মান কত দেওয়া আছে? 30 প্লাস 273। আমরা যদি এটা করতে চাই তাহলে 3/2 ইন্টু 0.01354 ইন্টু 8.314 ইন্টু 303, তাহলে আসতেছে 51.163। যেহেতু এটা গতিশক্তি, শক্তির একক হচ্ছে জুল। ক্লিয়ার? খুবই সহজ ম্যাথ দিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি তোমরা ভালো পারফরমেন্স করতে পারো নাই। এই ম্যাথটা ম্যাক্সিমাম মানুষ ভুল করছে। এন এর মান যাও অনেকজন বের করছে, কিন্তু এখানে যে এসআই একক বসাইতে হবে এটা অনেকে ভুলে গেছে। ঠিক আছে, ওকে। আমাদের লাস্ট প্রশ্ন যেটা ছিল, এটা তোমরা অনেকে পেস লাগায় ফেলছো। ওকে, তো লাস্ট প্রশ্নটা আমরা একটু দেখি কি বলা আছে এখানে। এইখানে একটা পাত্র দেওয়া আছে এ গ্যাস, এইখানে একটা পাত্র দেওয়া আছে বি গ্যাস। তো এই এ গ্যাসকে এই প্রান্ত থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এই বি গ্যাসকে এই প্রান্ত থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। তো আমাকে বলছে যে আমি যদি একই সময়ে এইটা এবং এটা খুলে দেই তাহলে গ্যাস দ্বয় কত দূরত্বে মিলিত হবে, কতটুক দূরত্বে গ্যাস দ্বয় মিলিত হবে, এটা আমাকে জিজ্ঞাসা করছে। তো খুবই সহজ এটা। কিভাবে আমরা করব? প্রথমে আমাকে দেখতে হবে যে এই গ্যাসে বা এই পাত্রের মধ্যে যেই গ্যাসটা আছে সেই গ্যাসটা কি, এবং এই গ্যাসের এই পাত্রের মধ্যে যেই গ্যাসটা আছে সেই গ্যাসটা কি। তো আমরা এই টাইপের ম্যাথ করে আসছি যে স্টপ কর্ক খুলে দিলে গ্যাস দ্বয় কত দূরত্বে মিলিত হবে। তো আমরা জানি যে এটা আমাদের ব্যাপনের একটা কনসেপ্ট, ব্যাপনের একটা কনসেপ্টের মধ্যে এই জিনিসটা আছে, আমরা তোমাদেরকে পড়াইছি ক্লাসে অনেকবার। সো এখানে মেইন যে সূত্রটা সেটা হচ্ছে আমরা জানি R1 ডিভাইডেড বাই R2 ইকুয়ালস টু রুট ওভার M2 ডিভাইডেড বাই M1। এটা হচ্ছে আমাদের সূত্র, R1 ডিভাইডেড বাই R2 ইকুয়ালস টু রুট ওভার M2 ডিভাইডেড বাই M1। এখন এই M2 এবং M1 হচ্ছে আণবিক ভর। তা আমাকে প্রথমে যেটা করতে হবে, দুইটা গ্যাসের আণবিক ভর বের করা লাগবে। তো দুইটা গ্যাসের আণবিক ভর কিভাবে পাবো? তো দেখো এই গ্যাসের কি কি দেওয়া আছে। এই গ্যাসের ভর দেওয়া আছে 50 গ্রাম, 0.50 গ্রাম। আয়তন দেওয়া আছে, চাপ দেওয়া আছে, এবং তাপমাত্রা, দুইটা পাত্রেরই তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। তো আমি যেটা করব, এই গ্যাসের আণবিক ভরটাও বের করব এবং এই গ্যাসের আণবিক ভরটাও বের করব, এবং দুইটাই পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র দিয়ে হয়ে যাবে। তাহলে আমরা যদি লিখি প্রথম পাত্রে আমরা কি বলতে পারি? পিভি ইকুয়াল টু এনআরটি। এন মানে কি? এন মানে হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই এম আর টি। তাহলে এটাকে আমরা M1 ধরলাম। তাহলে পি এর মান দেওয়া আছে কত? 105 কিলো প্যাসকেল। তাহলে 105 ডিভাইডেড বাই 101.325, আমি এটিএম এ নিয়ে গেলাম। ভি এর মান 550 ml, তাই 0.55 লিটার। ডব্লিউ এর মান 0.50, আমি এম এর মানটা বের করব। আর এখানে আর এর মান হচ্ছে 0.0821। টি এর মান 27 ডিগ্রি, মানে হচ্ছে 300 কেলভিন। তাহলে এখান থেকে আমার m ইকুয়ালস টু আসবে, আমরা যদি m ইকুয়ালস টু বের করতে চাই তাহলে আসবে 105 ডিভাইডেড বাই 101.325, এর সাথে গুণ দিব 0.55। এইবার উপরে আসবে 0.0821 ইন্টু 300 ইন্টু 0.50 ডিভাইডেড বাই অ্যান্সার। তাহলে আমার M1 আসতেছে 21.6072, এত। তাহলে সেম ওয়েতে যদি আমরা M2 টা বের করতে চাই তাহলে M2 এর ক্ষেত্রেও কি হবে?
PV ইকুয়াল টু W/M2 ধরলাম RT। তাহলে P এর মান হচ্ছে 107, তাহলে আমরা এটাকে 101.325 দিয়ে ভাগ দিলাম, ATM এ চলে গেল। V এর মান হচ্ছে 650 ml, তাই 0.65। W এর মান দেওয়া আছে 0.75 গ্রাম। M2 আমরা বের করব, R এর মান দেওয়া আছে 0.0821। যেহেতু লিটার ATM এ বসাচ্ছি তাই 0.0821। আর T এর মান হচ্ছে আমার 27 ডিগ্রি, মানে হচ্ছে 300 কেলভিন। তাহলে এখান থেকে যদি আমরা M2 টা বের করতে চাই তাহলে আমাদের আসবে হচ্ছে 0.75 into 0.0821 into 30 divided by, এটাকে ভাগ দিব 0.65 into 107, আর এর সাথে গুণ দিব হচ্ছে 101.325। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার আসতেছে 26.9119491। দুইটার আণবিক ভর আমরা পেয়ে গেলাম। তো দুইটার আণবিক ভর যদি পেয়ে যাই, এবার একটু খেয়াল করো, ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো, কোথায় মিলিত হবে, কত দূরত্বে মিলিত হবে। খেয়াল করো, এই গ্যাসটাকে এদিক দিয়ে ছেড়ে দিছি, এই গ্যাসটা মনে করো টি সময়ে এই পর্যন্ত আসলো। সেম ওয়েতে ওই টি সময়ে যদি এই গ্যাসটা এই পর্যন্ত চলে আসে, তাহলে আমরা বলতে পারবো কি গ্যাস দুইটা এইখানে এসে মিলিত হবে। মিলিত হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইজনের টি সেম হতে হবে, দুইজনের টি কি সেম হইতে হবে। ক্লিয়ার? এখন একটু ভালো করে খেয়াল করো, যদি টি যদি সেম হয়, দূরত্ব তো সেম হবে না। এখন খেয়াল করো, আমি ধরে নিলাম যে এই পয়েন্ট থেকে x দূরত্বে এরা মিলিত হবে। তাহলে এই পয়েন্ট থেকে যদি x দূরত্বে মিলিত হয়, তাহলে টোটালটা হচ্ছে 25। তাহলে এতটুক যদি x হয়, এতটুক হবে 25 মাইনাস x। এতটুক ক্লিয়ার? ওকে। এবার ব্যাপন হার, ব্যাপন হার মানে আমরা জানি v ডিভাইডেড বাই t, কোন কিছুর হার মানে হচ্ছে t দিয়ে ভাগ দেওয়া। তো ব্যাপন হার মানে কি আয়তনকে t দিয়ে ভাগ দেওয়া, v ডিভাইডেড বাই t। তাহলে R1 এর জায়গায় আমরা লিখতে পারি V1/T1, R2 এর জায়গায় লিখতে পারি V2/T2 ইকুয়ালস টু রুট ওভার M2/M1। M2 এর মান পাইলাম কত? 26.911, আর M1 এর মান পাইলাম হচ্ছে 21.6072। ওকে। এখন এই পাশে একটু খেয়াল করো, আমরা এই মানটা কিভাবে বের করতে পারি। প্রথম কথা হচ্ছে ভাই, দুইজন দেখা হইতে হলে টি এর মান সেম হইতে হবে। তাহলে টি টি কাটাকাটি। এখন v ইকুয়ালস টু আবার কি লেখা যায়? v ইকুয়ালস টু লেখা যাবে ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, নিচেরটাও কি লিখতে পারবো, ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য ইকুয়ালস টু, এটা আমাদের আসতেছে কত? এটা আমাদের আসতেছে রুট ওভার 26.911 ডিভাইডেড বাই 21.6072। এটা আমাদের আসতেছে হচ্ছে 1.116003 এত আসতেছে। এখন ভালো করে খেয়াল করো, এই পাত্রের যে ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফলটা, এবং এই পাত্রের এই পাশের যে ক্ষেত্রফল, এই দুইটা ক্ষেত্রফল সেম। যেহেতু এই দুইটা ক্ষেত্রফল সেম, সেহেতু আমরা যেটা করতে পারি, এই দুইটা ক্ষেত্রফল কাটাকাটি করে দিতে পারি। তাহলে পড়ে থাকবে প্রথম গ্যাসের দূরত্ব ডিভাইডেড বাই দ্বিতীয় গ্যাসের দূরত্ব। তাহলে প্রথম গ্যাস কতটুকু দূরত্ব অতিক্রম করছে আমরা ধরে নিছি x, আর দ্বিতীয় গ্যাস কতটুকু দূরত্ব অতিক্রম করবে 25 মাইনাস x। তাহলে আমরা যেটা করতে পারি, এখন x1 এর জায়গায় বসাই দিতে পারি x, আর x2 এর জায়গায় বসাই দিতে পারি 25 মাইনাস x। ওকে, ইকুয়ালস টু 1.116003। তো এখান থেকে যদি আমরা x এর মানটা বের করতে চাই, তাহলে আমরা কি করব, আলফা x ডিভাইডেড বাই 25 মাইনাস আলফা x, আলফা ক্যালক 1.116003। এটা আমরা করলাম, করার পরে কি করব, শিফট সলভ। আমাদের x এর মানটা আসবে, বাজে ক্যালকুলেটর আসতে দেরি করতেছে, এই দেখো এখন আসতেছে না। এই ক্যালকুলেটর মনে হয় আজকে আসবে না অ্যান্সার। তাহলে আমরা ম্যানুয়ালি করতে থাকি। ম্যানুয়ালি কিভাবে করা যায়, x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে 1.1160
ইন্টু 25 মাইনাস এক্স। সো আমরা এখান থেকে বলতে পারি যে এক্স ইকুয়াল টু 1.1160 ইন্টু 25 মাইনাস 1.1160 ইন্টু এক্স। সো আমরা যদি এক্সটাকে এই পাশে এনে কমন নিই তাহলে এক্স ইন্টু 1 প্লাস 1.1160 equal to 1.1160 into 25. সো এখান থেকে x equal to আলটিমেটলি আমার অ্যান্সারটা আসবে আমার ক্যালকুলেটরে একটু ডিস্টার্ব দিল আর কি 6.911 divided by 21.6072. ওকে, তাহলে আমাদের এটা আসবে হচ্ছে অ্যান্সার প্লাস অ্যান্সার ইন্টু 25 ডিভাইডেড বাই 1 প্লাস অ্যান্সার 13.1825। এটা সেন্টিমিটারে আছে তাহলে আমাদের অ্যান্সারটা হবে সেন্টিমিটার। তো যদি এতটুকু লিখে আসো পরীক্ষা খাতা তাহলে কিন্তু গোল্লা বাবা। 13.1825 এটা কোন জায়গা থেকে দূরত্ব? এটা কিন্তু এক্স এর মান বের হয়েছে, তাই এ গ্যাস থেকে এত দূরত্বে, তাহলে লিখে দিতে হবে যে এ গ্যাস থেকে এত দূরত্বে দুইটা গ্যাস মিলিত হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং এই দুইটা সৃজনশীল তোমাদের ছিল। তো এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তো সেটা তোমরা আমাকে জানাবা। আজকে এই পর্যন্তই, আর আমি তোমাদের গ্রুপে তোমাদের নেক্সট উইকের যে সিলেবাস সেটা জানিয়ে দিব। আল্লাহ হাফেজ।